সে রাজ সাঁই সাঁই অক্ষর এই পৃথিবী কারোর বসানি ক্ষমতা নেই। লালনও বলতে পারতো যে আমি লালন সাঁই, কিন্তু দেখলো যে ওরে বাবারে বাবা সাঁই অক্ষর আমার দেওয়া সম্ভব না, দেশে শাহ লালন শাহ। সিরাজ সাঁই খুঁজে বাই করতে হলে 127 ফিট ডিবিতে আসতে হবে, আর ভাসলি উপর থেকে নিলে পারে সিরাজ সাঁই পাবেন না। সিরাজ সাঁই ছিলেন বাঙালি বাউল সাধক এবং দার্শনিক, যিনি ফকির সিরাজ, দরবেশ সিরাজ, সিরাজ সাঁই, সিরাজ শাহ ইত্যাদি নামে পরিচিত ছিলেন। তিনি বাউল গানের প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য। মরমী গান চর্চা ছাড়াও তিনি পেশায় একজন পালকি বাহক ছিলেন। বাউল সম্রাট লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং জীবদ্দশায় লালন তার বহু গানে সিরাজ শাহের কথা উল্লেখ করেন। লালনের গুরু হিসেবে পরবর্তীতে তিনি পরিচিতি লাভ করেন। বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে সিরাজ শাহের সমাধি অবস্থিত। বর্তমানে যে মাজারটি রয়েছে, এই মাজারটির ভেতরে সিরাজ শাহ এবং তার সহধর্মিণী শায়িত অবস্থায় রয়েছেন। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বাউল সম্রাট লালন সাঁইজির গুরু সিরাজ শাহের মাজার তথা সিরাজ শাহের জীবনী নিয়ে। এই ভিডিওটি দেখতে পাবেন সিরাজ শাহ কে ছিলেন, ওনার মাজার কোথায়, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঢাকা থেকে খুব সহজেই বাস যোগে ঝিনাইদহ যাওয়া যায়। ঢাকা থেকে রয়্যাল এক্সপ্রেস নামের একটি বিলাসবহুল বাস নিয়মিত যাতায়াত করে ঝিনাইদহ। নন এসি বাসের ভাড়া 650 টাকা আর এসি বাসের ভাড়া 1000 টাকা। গভীর রাতে ঢাকা থেকে রওনা দিয়ে খুব ভোরবেলা আপনি ঝিনাইদহ বাস টার্মিনালে নামতে পারবেন। ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে আরাবপুর মোড়ে যেতে হবে 10 টাকা বাস ভাড়া দিয়ে। আরাবপুর মোড় থেকে পুরান হাটখোলা যেতে হবে ইজি বাইকে মাত্র 5 টাকা দিয়ে। হাটখোলা গেলেই দেখবেন হরিণাকুণ্ডুর বাস দাঁড়িয়ে রয়েছে। বাসে উঠে পড়বেন, 1 ঘন্টার মতো সময় লাগবে আর ভাড়া নেবে 40 টাকা। আপনাকে নামিয়ে দিবে হরিণাকুণ্ডুর একতারা মোড়ে। হরিণাকুণ্ডুর একতারা মোড় থেকে 7 ব্রিজ ইজি বাইকে যাইতে পারবেন মাত্র 15 টাকায়। 7 ব্রিজ থেকে ইজি বাইকে বা ভ্যানে করে যেতে পারবেন মরমী সাধক লালন সাঁইজির জন্মভিটায়। ভাড়া নেবে মাত্র 10 টাকা। হরিশপুরের আশেপাশে তেমন কোনো ভালো থাকার ব্যবস্থা নেই। রাত্রি যাপন করার জন্য আপনাকে অবশ্যই ঝিনাইদহ শহরে যেতে হবে। হরিশপুর বা ঝিনাইদহের আশেপাশে যে কোনো জায়গায় লোকাল হোটেলগুলোতে মাত্র 100 টাকার মধ্যে পেট পুরে খাবার খেতে পারবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। এটি হচ্ছে লালন শাহকে স্মরণ করে লালন স্মরণে এই বিদ্যালয়টি গঠন করা হয়েছে। এর ভিতরে রয়েছে বাউল সম্রাট লালনের গুরু সিরাজ সাঁইজির মাজার। দরবেশ সিরাজ সাঁইজির মাজার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরেই এক কোণে অবস্থিত। লালনের মাধ্যমেই আমরা পরিচিত হয়েছি তার গুরুজি পিতৃতুল্য সিরাজ সাঁইজির সাথে। আমরা এই মাজার দর্শনে এসে পেয়ে গেছি সিরাজ সাঁইজির 5ম বংশধর। এই বংশধরের কাছ থেকেই আমরা সিরাজ সাঁইজি সম্পর্কে বাকি তথ্যগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন অবস্থান করছি কথিত লালন শাহীর বাস্তুভিটার সামনে। এখানে যে ধ্বংস অবশিষ্টি দেখা যাচ্ছে, বলা হয় এটাই লালনের
বাস্তবিটা। আর এখানে লালনের একটি গান লেখা আছে, আমি একদিনও না দেখিলাম তারে। এর প্রেক্ষিতে সবাই বলে থাকে এটি হচ্ছে লালনের পৈতৃক ভিটা। আমার সামনে প্রতিমান রয়েছেন বাউল সম্রাট লালন শাহীর গুরু সিরাজ শাহীর পঞ্চমতম বংশধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল বারি। মোহাম্মদ আব্দুল বারি। আপনি সিরাজ শাহীর পঞ্চমতম বংশধর। এখানে নামটা হচ্ছে আব্দুল বারি। এখানে একটু প্রশ্ন রয়েছে, সিরাজ শাহের বংশধর হলে তো আপনার নামের শেষে শাহ বা শাহী থাকার দরকার। এটা করিনি, লেখকরা ভুল করে ফেলে। ওটা ভুল করে ফেলে যে ভুলে, এখন ওটা ভুল সারতে হলে আমি পরামর্শ নিয়েছি জ্ঞানীগুলিকের কাজ করে 3,000 টাকা খরচ হবে আপনার। ওই আব্দুল বারি কাটতে হলে, এটা কাট করতে হলে 3,000 টাকা খরচ হবে, তাও ঝিনাইদহ যেতে হবে। আমি গরিব মানুষ, ও কাজটা আর করতে পারি না। আচ্ছা, মানে যারা এনআইডি কার্ড করেছে তারা আপনার নামটা লিখতে গিয়ে আব্দুল বারি লিখে ফেলছে। তো সেটা সংশোধন করতে জানেন সবকিছু। তাই এটা সংশোধন করব আমি, নামটা কাটিয়ে ফকির বারিক শাহ দেব। তা সে লোক বললো যে 3,000 টাকা খরচ হবে, আর ঝিনাইদহ হেড অফিসে যেতে হবে। মাজারটা 3 তলার সামনে ওই জায়গাটায় দুটো খেজুর গাছ ছিল। হ্যাঁ, খেজুর গাছের 3 তলা, মানে যে স্কুলটা আছে স্কুলের 3 তলা। হ্যাঁ, পূর্ব দিকে যে 3 তলা বিল্ডিংটা। আচ্ছা, ওই জায়গাটায় মাজারটা ছিল। আমার কাছে আমার বাবা বলিল যে এই জায়গাটায় ফকিরের মাজার আছে। হ্যাঁ, পাকিস্তান আমলের কথা আছে। পাকিস্তান আমলে। তো সেই জায়গাটা আমার স্মৃতিটা ঠিক ছিল। তারপরে স্মৃতিটা ঠিক থাকার পরে ওই জায়গাটা আমার যখন ঢাকার থেকে আসলো সব, তখন তো রোডঘাট ছিল না, হাঁটা পথটা ছিল, অন্য অন্য জায়গা থেকে হাইটে আসতো। তাই সে জিজ্ঞাসা করলো, আমার বাপ বললো যে এই জায়গাটায় আছে, এই জায়গাটায় ফকিরের মাজার, সিরাজ শাহের মাজার। তখন কইলো যে একটু থামেন, ওইভাবে আঙুলটা রাখেন। এইভাবে আঙুলটা ধরে রাখলো। রাখার পরে ছবিকে নিল। ওই ক্যামেরা দেখছিলাম, ওই ছোট্ট একটা ক্যামেরা, পাকিস্তান আমাদের। তাছাড়া এত ব্যবস্থা এখন ছিল না। তো সেই সময় ওই জায়গাটা করা থাকলো। স্বাধীনের আগে মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মুজিবার এসডিও ছিল, রাজশাহীর ইউনিভার্সিটি হইল যে আশরাফুল ডক্টর নাকি জানো ছিল, উনি ছিল, আরও অন্যান্য বহুত লোকই ছিল, নুরি আলম সিদ্দিক ছিল। ওনারা এসে উদ্বোধন করলো ওই জায়গাটা, করে ছবি টবি করে নিয়ে গেল। যাওয়ার পরেই এই গন্ডগোল বাইতে গেল। গন্ডগোল বাইতে উলট পালট হয়ে গেল, পুড়ে থাকলো। পুড়ে থাকার পরে স্বাধীনের পরে এসে ওই কাগজপত্র ধরে ওই জায়গাটা নির্মাণ হইলো। মাজারটা নির্মাণ হইলো। হওয়ার পরে হেডমাস্টার আস্তে আস্তে, ওরা সব এটা ভালো টালো জানে না, হেডমাস্টার ওইটা ভেঙে দিল। মানে এই যে 3 তলার সামনে যে মাজারটা ছিল এটা ভেঙে দিল। এই মাজার ওই জায়গাটা ছিল, তখন ভেঙে দিল। তারপরে আমি বললাম, চলিল তুমি ভাঙো না। কচ্ছে, ভাই আপনি জানেন যে এর ভিতরে কি আছে? তা আমি বললাম, আমার বাবা দাদার কাগজপত্রের সম্পত্তি থাকলে আমি জানি, তুমি কি জানো নাকি? আছে এর ভিতরে। তবু মানল না, মিস্ত্রি লাগিয়ে দিয়ে ভেঙে ফেলে ওর ভিতরে পাইয়ে গেলে জিভে কামড় দিয়ে ধরে রেখে এরকম করে। তারপর ওখানে কি পেয়েছিল? হাড়গোড়, মাথাটাতে অল বডির সবই ছিল। হ্যাঁ, সবই ছিল। তার মানে ওরা যে সন্দেহ করছিল যে এখানে কিছু নাই, সেটা প্রতীয়মান হলো যে আছে, এখানে আছে, অতি প্রমাণ হয়ে গেল। তারপরে ওখান থেকে নিয়ে এসে এই কর্নালে দিয়ে দিল। মানে এখন এখানে ওই জায়গায় রাখে তারপরে ইট নিয়ে এসে ওই পিলারটা পুতাটা করে দিল। উপরে কিছু করছিল না, ও মাজার টাজার কিছুই হইল না, খালি পুতাটা করে থইল ঘুরিয়ে। তারপরে মাটি দিয়ে ভরাট করে থইল। আর একটা বছরে লেগে ওখানে সাধুর সঙ্গ করার পরে আর করলো না। পরে ওই মাটি আমি গুছিয়ে গুছিয়ে লম্বা করে পানি দিয়ে ভিজিয়ে মোলাম করে নরম করে নিয়ে তারপরে মাটি আমি হাত দিয়ে গুছিয়ে দুটো কবরের স্মৃতি তুলে ফেললাম। তুলে ফেলে পানি দিয়ে ভিজিয়ে মহিলাকে যোগের হাত দিয়ে ডলে লেপে দিলেন, লিখে দিলাম। আচ্ছা, এখানে যে কবর দুইটা কবর কেন? একটা তো সিরাজ শাহের দরবেশ, সিরাজ শাহ সহধর্মিণী। ওনার নাম কি? ওনার নামটা কি ছিল? ওনার নাম হলো আসিয়া। এটা মানে এখন যে মাজারটা এখন যেটা প্রতীয়মান দেখতেছি সেটা আপনিই করেছেন? হ্যাঁ, আমি হাতে করে ওখানে করেছি, সবাই অনেকেই জানে। তারপরে আমার এই যে ওয়াইফ চলে গেল, ওনার দিয়েও নেফানো হইলো। তারপরে এই যে এখান থেকে সব এই মহল্লার থেকে বাঁশ কয়টা নিয়ে যে চাইয়ে নিয়ে যে রেলিং বেড়া টেড়াকে চারকোল ঘিরিয়ে দিলাম। দিয়ে পাটকাঠির বেড়া বাইন্ডে উপরে আবার সামনে করে দিলাম, পাতা পুঁতি যাতে ভিতরে না যায়। দিয়ে নিয়ে এইভাবে
সমাবেশ চলতে নাইলে যারাই আসে তারা দেখে দেখে সাংবাদিকরা আসে আমার পরিচয় পাঠা নেয় মাজার দেখে দেখে চলতে পরে কুষ্টিয়ায় অনেক কিছু আছে কথা। কুষ্টিয়ায় যখন হলে গাজীপুরের রফিক সাংবাদিক লালন সংগঠনের উনি ওখানে টক্কর মারল, ওরা বলে যে সেই রাজ লালন হইল কোনো স্ত্রী জনিদার থেকে বাহির হয়নি, আল্লাহর কুদরতের সন্তান সেই রাজ। আর রফিক সাংবাদিক বলিল যে সেই রাজার দরবেশ সিরাজশাহ ভিন্ন হয়ে যাচ্ছে, এই দরবেশ সিরাজশাহ আছেই কনে আছে, আমি খোঁজ করছি। তারপর ওখান থেকে খোঁজ করে গিয়ে আইসে আস্তে আস্তে এখানে সিরাজশাহর বংশধর কেউ আছে নাকি, আমি এই বিষয়টা ছোটোবেলা থেকে জানতাম, আমার বাপসার বেটিটাই। তারপরে আমি বিষয়গুলো ভাঙিয়ে ছেড়ে বলার পরে মাজারটা দেখালাম, দেখে ঠিকই ছবি টবি করে নিয়ে গেল, ছবি করে নিয়ে যেয়ে কুষ্টিয়ায় আবার বসে ওখানে টক করে এই যে সে বংশধরের এই যে ভাষ্যতা কোনো ছবি রয়েছে, মাজারের ছবি এই যে দেখাইল, তাও ওরা মানে না। তারপরে উনি বলল যে কুষ্টিয়ার ভাষা ঝিনেদার ভাষা মিল হয় না, পার্থক্য আছে। তাই কুষ্টিয়ার ভাষার সঙ্গে এই যে লালনের যে ভাষাগুলো রয়েছে এ তো হইল গিয়ে হরিশপুরের ভাষা, ঝিনেদা জেলার ভাষাই গানের মাঝে রয়েছে, কুষ্টিয়ার ভাষা তো গানের মাঝে নেই। এই নিয়ে ঠেলাঠেলি করে নিয়ে তারপরে অনার্গল আসে নিল সাংবাদিক বিভিন্ন দেশের থেকে, আসে আমার নিয়ে সাক্ষাৎকার নেয় আর ওখানে ছবি করে নেয়, ছবি করে কুষ্টায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অফিস সাংবাদিক বোধহয় 1 লাখ খানিক টাকা নিজে খরচ করে ওইরকম বড় আকারে একটা সঙ্গম করার পরে বিভিন্ন দেশের মিডিয়ার সাংবাদিক আসে ভারতবর্ষের আসছিল, এসে ভালো চালু হয়ে গেল কুষ্টিয়ারাও এসে দেখে গেল, যাই এখন আর অমান্য করে না, করে না ঠিক এখন মানে, হ্যাঁ এখন মানে। আচ্ছা, দীর্ঘ টক্কাটক্কি হওয়ার পরে সবাই মানে এখন মানে। আচ্ছা, সিরাজ শাহের বাড়িটা ছিল এই জায়গাতে, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটাই ছিল সিরাজ শাহের বাড়ি। দর্শক, আমরা যেই বট গাছটির নিচে অবস্থান করছি, এই বট গাছটি থেকে সোজা গেলে আমরা লালন একাডেমি প্রাথমিক বিদ্যালয় দেখব, যেখানে দরবেশ সিরাজ শাহজির মাজার রয়েছে। ঠিক এই পাশে রয়েছে কথিত লালন শাহের পৈতৃক বাস্তবিটা, আর এই পাশে গেলে আমরা সিরাজ শাহজির যে বাড়িটা রয়েছে তার বংশধররা এখনও বসবাস করছে সেটা পাবো। আমরা সামনের দিকে এগোতে থাকি। দর্শক, আমরা সিরাজ শাহীর বংশধরের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ওনার বাড়িতে। এখানে দেখুন, বাড়িটা দরবেশের গাছতলা যে বাড়িটা থাকে সেরকমই বাউল মানুষ, ফকির মানুষ যে পরিবেশে বসবাস করে ঠিক সেই পরিবেশেই কিন্তু ওনার বাড়িটা রয়েছে। দেখুন, সামনে একটু মাচা আছে বসে থাকার, বিকেলে বসে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা, সকালেও বসে থাকা যায় এখানে। আর বাড়ির পাশটা পুরোটাই ফুল গাছপালা দিয়ে ঢাকা। যদি প্রবেশ করি, উনি সিরাজ শাহের বংশধর। এখানে দরবেশ সিরাজ শাহজির বংশ তালিকা রয়েছে, লতিকা বলা হয় যাকে। দরবেশ সিরাজ শাহজির বংশধরের যে পিতা, এটা একটা বাউল বাড়ি। বাউলরা সবসময় গাছতলাতেই থাকতে পছন্দ করে, অট্টালিকা বিল্ডিং কিন্তু পছন্দ করে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। বাড়িঘর দেখে পুরোটাই বাউলের ছোঁয়া দেখা যাচ্ছে। এখানে বড় ধরনের কোনো কিছু নাই, বিল্ডিংও নাই, একদম যেটা গ্রামের ঐতিহ্য বাউল বাড়ি সেটাই দেখতে পাচ্ছি এখানে। দরবেশ সিরাজ শাহীর শেরজানামা নামে একটি নথি পেলাম, যে শেকড় থেকে সিরাজ শাহীর উত্থান হয়েছে এবং পরবর্তীতে যারা এই পৃথিবীতে আগমন করেছেন তার একটি শেরজানামা। এই যে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা বছরে কোন সময় কয়বার করা হয়?
সবই হয়ে গেছে, মানে যে নির্ধারিত দিন ছিল সেই দিনটা আর এখন উল্টাপাল্টা হয়ে গিয়েছে। পয়লা কার্তিকই ছিল, হ্যাঁ, আর ফেব্রুয়ারি মাসে ছিল। পয়লা কার্তিকে ছিল, সেটা এখন দিন এলোমেলো হয়ে গেছে, মোটামুটি একটা সময়ে করা হয়। পয়লা কার্তিকই চলছে, বার্ষিকটা পালনই পাচ্ছে, হ্যাঁ। করা আছে। তবে সিরাজ সাজির এই মাজার নিয়ে এবং এই সিরাজ সাজি লালনের গুরু কিনা এইসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে লালন ভক্তদের ভিতরে। অনেকেই বলতে চান সিরাজ সাজি এই পৃথিবীতে মানব রূপে আবির্ভূত হলেও তিনি আসলে কোনো মানুষই ছিলেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপে এসে দীক্ষা দিয়ে গেছেন লালন শাহকে, যার কারণে সিরাজ সাজির মাজার বা কবর এই পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। হরিশপুরের যে সিরাজ সাঁই, সেই সিরাজ সাঁই আপনার লালনের গুরু না, লালনের ভক্ত। গুরু তো দূরের কথা, লালনের ভক্ত। সিরাজ সাঁই খুঁজে বাই করতে হলে 127 ফিট ডিবিতে আসতে হবে, আর ভাসলি উপর থেকে নিলে পারে সিরাজ সাঁই পাবেন না। লালনের গুরু যদি সিরাজ সাঁই মাজার হইতো, বাংলাদেশ সরকারের থেকে আরম্ভ করে যত ভক্তবৃন্দ আছে সোনায় দিয়ে খাজা জামা মোড়া দে চামা মোড়া দিত। আমরা জানি যে লালন ফকিরের যিনি গুরু, তার মাজার বাংলাদেশে কোনো লোকই দেখাতে আজ পর্যন্ত পারেনি, কিন্তু হরিশপুর একটা মাজার আছে, তার নামও আপনার সিরাজ সাঁই। এই জন্যেই আমি আরো যত মানুষ আছি আমরা ধারণা করছি যে ওইটাই মনে হয় সিরাজ সাঁই। দর্শক, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।